দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ এনবিআর। অর্থনীতির ধীরগতির প্রভাব বলছেন বিশ্লেষকরা। ধারাবাহিকভাবে কমছে দেশের কৃষি পণ্য রপ্তানি। অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে রপ্তানি কমেছে 10.5%। বাড়ি ভাড়া নিয়ে ডিএনসিসি নির্দেশিকায় মিশ্র প্রতিক্রিয়া ভাড়াটিয়া ও মালিকদের। অনেক এলাকায় ভাড়া বাড়তে পারে বলে শঙ্কা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় লক্ষ্যের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় 46,000 কোটি টাকা। এনবিআর এর জুলাই থেকে ডিসেম্বর হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে ধীরগতির কারণে কমেছে রাজস্ব আদায়। এর ফলে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা বাড়বে বলে আশঙ্কা তাদের। সরকারের আয়ের বড় উৎস রাজস্ব আদায়। এনবিআর এর হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে দেশের রাজস্ব আদায় হয়েছে 1,85,000 কোটি টাকার উপরে। যদিও এই সময় আদায়ের লক্ষ্য ছিল 2,31,000 কোটি টাকার বেশি। সেই হিসেবে আদায়ে ঘাটতি হয়েছে প্রায় 46,000 কোটি টাকার। অর্থনীতির বর্তমান অবস্থা এটা কিন্তু আপনার রাজস্ব প্রাপ্তির উপরে একটা বড় প্রভাব ফেলেছে, যার ফলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভবপর হয়নি। লক্ষ্যের তুলনায় আদায় কম হলেও সার্বিকভাবে আগের বছরের তুলনায় বেড়েছে আদায়। 2024-25 অর্থ বছরের 6 মাসে দেশের রাজস্ব আদায় হয়েছিল 1,62,000 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 14.19%। রেভিনিউ জিডিপির যে ধরনের আমাদের বৃদ্ধি দরকার এই বর্তমানের 8%-এর কাছাকাছি থেকে, সেটা কিন্তু আমরা যেতে পারছি না। তবে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে ভ্যাট, আয়কর ও ভ্রমণ কিংবা শুল্ক প্রতিটি খাতেই রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যের চেয়ে কম। ভ্যাট বা মূসক থেকে জুলাই থেকে ডিসেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছে 70,491 কোটি টাকার, যেখানে আদায়ের লক্ষ্য ছিল 81,000 কোটি টাকা। সে হিসেবে আদায়ে ঘাটতি হয়েছে প্রায় 10,000 কোটি টাকা বা 12.76%। ভ্যাট ইত্যাদি যত পয়েন্ট থেকে আদায় করা হয় তত পয়েন্ট থেকে কিন্তু সরকার পান না। তো সেই জায়গাটাতেও একটা পার্থক্য রয়ে গেছে, এইটাও কমাতে হবে। আয়কর খাত থেকে এসেছে 61,873 কোটি টাকা, ইয়া লক্ষ্যের চেয়ে 23,500 কোটি টাকার মতো কম। ব্যক্তি খাতের বিনিয়োগ যদি বাড়ে তখন আমদানি এবং এটার সাথে সংশ্লিষ্ট কর আদায় বাড়বে। আবার সরকারি যে ব্যয়, উন্নয়ন ব্যয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও যেহেতু কিছুটা কাটছাট করা হচ্ছে, হয়তোবা রাজস্ব ব্যয় বেড়ে যাবে, সেটাও একটা কারণ। আর কাস্টমস খাতে লক্ষ্যের চেয়ে আদায় কম হয়েছে 12,000 কোটি টাকার মতো। অনেক বেশি পরিমাণ রাজস্ব আদায় করতে চাই, কিন্তু সেই পরিমাণ রাজস্ব আদায় করার জন্য রাজস্ব ব্যবস্থায় যে ধরনের গুণগত পরিবর্তন আনার প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে আমরা দৃষ্টি দেই না। রাজস্ব ব্যয় যে প্রাক্কলন সেটা বৃদ্ধি করা হয়েছে, সেটার সাথে যদি আমি সামঞ্জস্যপূর্ণভাবে এটা না করতে পারি, তো তাহলে পরবর্তীতে আমাদেরকে হয় আমাদের বাজেট কাটছাট করতে হবে, অথবা আমাদের যে ঘাটতি বাজেট যেটা থাকবে সেই ঘাটতি বাজেটটা আমাদেরকে অভ্যন্তরীণ অথবা বৈদেশিক ঋণ দিয়ে সেটাকে আমাদের পূরণ করতে হবে। তথ্য বলছে, চলতি অর্থ বছরের শুরুতে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,99,000 কোটি টাকা। পরবর্তীতে যা সংশোধন করে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় 5,54,000 কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে কৃষি পণ্যের রপ্তানি কমেছে 10.5%। রপ্তানি হয়েছে 53,41 লাখ ডলারের পণ্য। খাত সংশ্লিষ্টরা বলছেন, জটিল সার্টিফিকেশন, ব্যাংক ঋণের চড়া সুদ হার, নগদ প্রণোদনা কমিয়ে দেওয়ার মতো কারণে কমেছে কৃষি পণ্যের রপ্তানি আয়। এমন অবস্থায় এক্ষেত্রে রপ্তানি বাড়াতে টেকসই পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। চা থেকে শুরু করে সবজি কিংবা শুকনো খাবার, তামাক, ফল, চিনি, মশলা সহ 172 ধরনের কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিশ্বের 145টি দেশে। এপিবির হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে 53,41 লাখ ডলারের। আগের বছরে একই সময়ে যা ছিল 59,55 লাখ ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে রপ্তানি কমেছে 10.5%। ব্যাংকের ইন্টারেস্ট রেট এবং দুষ্প্রাপ্যতা, ফান্ডের অ্যাভেলেবিলিটি কম, এটা হচ্ছে একটা বিষয়।
2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার হঠাৎ করে 10% ইনসেন্টিভ কমায় ফেলা, হেলথ সার্টিফিকেট এবং হালাল সার্টিফিকেট। হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে ওনারা বলতেছে আমাদের যে 2টা প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট দিচ্ছে তাদের অ্যাক্রিডিটেশন নেই। উইদাউট অ্যাক্রিডিটেশন তারা এই হালাল সার্টিফিকেট তারা এটা মানতে রাজি নেই। ইপিবির তথ্য বলছে এই সময়ে সবচেয়ে বেশি রপ্তানি কমেছে প্রাণীজ বা উদ্ভিজ্জ চর্বি জাতীয় পণ্যের 66.79%। 25% রপ্তানি কমেছে চায়ের আগের বছরের তুলনায়। তামাকের রপ্তানি কমার হার 20.29%। চিনি জাতীয় পণ্যে এই হার 18.76% আর শুকনো খাবারে 13.6%। প্যাকেজিংয়ে আমাদের অনেক কস্টিং যায়। আমরা বেসিক্যালি ইউজ করা কার্টুন ইউজ করি। তো আমাদের পার্শ্ববর্তী দেশে যে একটা কার্টুনের প্রাইস 30-32 রুপি, আমরা সেটা বাংলাদেশে প্রডিউস করতে গেলে আমাদের 100 টাকার উপরে পড়ে যায়। তো এইখানে একটা প্রোডাক্টের উপরে প্রাইস বেশি হওয়ার কারণে আমাদের প্রোডাক্টের গুণগত মান প্লাস কস্টিংটা আমরা কুলাইতে পারি না। কৃষি খাতের অধিকাংশ পণ্যের রপ্তানি কমলেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে ফল ও সবজিতে। হিসাব বলছে অর্থ বছরের প্রথম 6 মাসে ফল রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 116%, সবজিতে যা 52%। এর বাইরে রপ্তানি বেড়েছে পান পাতা, মশলা, তেলবীজ, পানীয় জাতীয় পণ্যের। কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়াতে টেকসই পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশে যে রপ্তানি প্রক্রিয়া, এটা খুবই জটিল প্রক্রিয়া। অনেক জায়গা থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, পরীক্ষা করাইতে হবে, কিন্তু আপনার কৃষিজাত পণ্য বা খাবার জিনিস কিন্তু অনেক দিন আপনি ওটা সংরক্ষণ করে রাখতে পারেন না। ওটা কিন্তু একটা সেলফ লাইফ থাকে। ওই সেলফ লাইফের যদি আপনি মনে করেন 70-80%-এর মধ্যে রপ্তানি না করতে পারেন, তাহলে কিন্তু ইম্পোর্টাররা সেটা নেয় না। আমাদের এই রপ্তানি প্রক্রিয়াটা সহজীকরণ করতে হবে। রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া, আন্তর্জাতিক বাজারে অস্থিরতাও রপ্তানি কমার কারণ বলে মত এই বিশ্লেষকের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5105-এ। হাতবদল হয়েছে 605 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 136টির, কমেছে 192টির, আর অপরিবর্তিত আছে 61টির দর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে ডিএনসিসি যে নির্দেশিকা দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভাড়াটিয়া ও বাড়ির মালিকরা। এতে কোনো কোনো এলাকার বাড়ি ভাড়া আরো বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। মাশরাফি রাহাতের রিপোর্টে বিস্তারিত। জীবন ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় বাড়ছে মানুষের চাপ, বৃদ্ধি পাচ্ছে আবাসিক ভবনের সংখ্যাও। এসব ভবনে বসবাসের জন্য বাড়ি ভাড়া নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ রয়েছে ভাড়াটিয়াদের, আছে নানা অভিযোগও। সমস্যার সমাধানে ঢাকা উত্তরে বাড়ি ভাড়া নিয়ে সিটি কর্পোরেশন যে নির্দেশিকা জারি করেছে, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভাড়াটিয়া ও বাড়ির মালিকরা। নতুন নির্দেশিকা অনুযায়ী একটি বাড়ির বাজার মূল্যের 15% ভাড়া বছরে আদায় করা যাবে। 2 বছর পর সর্বোচ্চ কত শতাংশ ভাড়া বাড়ানো যাবে তা স্পষ্ট করা হয়নি। এতে ভাড়া বেশি বাড়বে সে আশঙ্কা কারো কারো। যখন এই এক সাইড দেখবেন তখন আর এক সাইডের কি হবে? যদি সব সাইড ঠিক থাকে তাহলে এই উদ্যোগটা খুব সুন্দর উদ্যোগ। নতুন নির্দেশনা দিয়ে কি হবে ভাই? ভাড়া যেটা বাড়ানোর কামে তো বাইরেই গেছে গা। সরকারের যদি আমাদের ইনকাম বাড়ানোর কোনো ব্যবস্থা করে তাহলে ঠিক আছে, ভাড়া বাড়লো সমস্যা নেই, আমাদের ইনকাম অতটা নাই। এই সরকার তো থাকবে না, নতুন সরকার আসবে, নতুন সরকার এখন গঠন করবে, নতুন সরকার এখন কি করবে না করবে সেটাই বলতে পারবে। এই ধরনের নিয়ম বাংলাদেশ জন্মের পর থেকেই শুনে আসছে, কিন্তু সিটি কর্পোরেশন নতুন করে করলো কিন্তু ইমপ্লিমেন্ট নাই। নতুন নিয়মে 2 বছর পর জুন জুলাই ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। যেসব এলাকায় 3 থেকে 4 বছর পর ভাড়া বাড়ে, এতে ওইসব এলাকার বাড়ির ভাড়াটিয়ারাও বিপাকে পড়ার আশঙ্কা করছেন। বাসায় আমি ভাড়া থাকি 4 বছর ধরে, কিন্তু বাড়িওয়ালা এখন পর্যন্ত ভাড়া টারা বাড়ায় নাই। নতুন নিয়মে যদি ভাড়া টারা যদি বাড়ায় তাইলে তো আমরা সমস্যা। এখন সরকার যে নতুন নিয়ম করছে এটার জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। এখন প্রত্যেক 2 বছর মধ্যে আমি ভাড়া বাড়াইতে পারবো। আমাদের যারা ভাড়াটিয়ারা আছি আমরা একটা জিনিসই বলতে চাই সরকারের কাছে, যে
ভাড়াটিয়া আর বাড়িওয়ালার সম্পর্কটা যাতে ভালো থাকে এরকম কিছু যাতে করে। প্রতি মাসে 10 তারিখের মধ্যে ভাড়া দেওয়ার নিয়মেও বিপাকে পড়ার আশঙ্কা করছেন নগরবাসী। ছাদের চাবি দেওয়ার বিষয়টি কার্যকর করার দাবি অনেকের। ছাদে দেখা গেছে অনেক সময় ছেলে মেয়ে অনেক সময় যায় সেখানে ডিস্টার্ব করতে পারে, কাপড় লাগা দরকার, তারা প্রতিজন নিবে, চাবি আইনা দেওয়া যাবে, এটাই নিয়ম, এটা সবচেয়ে বেটার হয়। এটা কিন্তু এই নিয়ম পালন করে না তো দাদা। এই যে হোল্ড ইন্ডেকশন নেওয়ার পরে আবার ময়লার টাকা নেয়, এটা কি কারণে নেওয়া হয়? 2 সিটি কর্পোরেশনের হিসেবে বর্তমানে ঢাকা মহানগরে 3.5 কোটি মানুষের বসবাসের জন্য 25 লাখের মতো ভবন রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাড়ি ভাড়া নিয়ে আলাদা কোনো নির্দেশিকা জারি করেনি। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় $117 বিলিয়ন, যার প্রায় 45% নেওয়া হয়েছে বিগত 5 বছরের মধ্যে। এই অর্থের বড় অংশই সঠিকভাবে ব্যবহার হয়নি, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। বুধবার রাজনৈতিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজস্ব চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনায় এসব কথা উঠে আসে। দেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোর অধিকাংশই মোটা অঙ্কের ঋণ নিয়ে করা, যার কারণে সরকারকে প্রতি বাজেটের প্রায় 20% ঋণ ও সুদ পরিশোধের জন্য রাখতে হয়। উচ্চ মূল্যস্ফীতি ও নীতি সুধার বেশি হওয়ায় অর্থনীতি অনেকটা ধীর গতিতে চলছে, যার প্রভাব পড়েছে রাজস্ব আহরণে। তথ্য বলছে 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে 2,31,205 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,62,210 কোটি টাকা। এখানে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে প্রায় 69,000 কোটি টাকা। আলোচনায় কর বিশেষজ্ঞরা জানান, বিদ্যমান পরিস্থিতিতে লক্ষ্যমাত্রায় পৌঁছানো অসম্ভব। তার উপর সরকারি কর্মকর্তাদের জন্য আরো 20,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সবাইকে আগে আসলে নিবন্ধনের আওতায় আনতে হবে, এবং নিবন্ধনের আওতায় আনতে গেলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে অনেক ব্যবসা আছে এখনো পর্যন্ত যে তারা বেসিক ট্রেড লাইসেন্সই নেয় না। মানে এক হচ্ছে ট্রেড লাইসেন্স নিয়ে বিন রেজিস্ট্রেশন নাই, আবার কি ট্রেড লাইসেন্সই নেয়। তাহলে ট্রেড লাইসেন্সের এনফোর্সিং এজেন্সি হচ্ছে রেসপেক্টিভ কারা সিটি কর্পোরেশন বা পৌরসভা যারা আছে, তারা কিভাবে একটা স্ট্রাকচারকে ব্যবসার অনুমতি দেয় উইদাউট হ্যাভিং এ ট্রেড লাইসেন্স। তাহলে ট্রেড লাইসেন্স স্ট্রিমলাইন করতে হবে, পাশাপাশি ভ্যাটের রেজিস্ট্রেশনটা বাড়াতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, পুঞ্জীভূত দেশি বিদেশি ঋণ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রাজস্ব আহরণের ক্ষেত্র না বাড়ালে রাজনৈতিক সরকার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হবে বলেও সতর্ক করেন তারা। ফিসক্যাল ইয়ার 2021-এর তুলনায় ফিসক্যাল 25-এ 246% ইনক্রিজ করেছে। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি হরিফাইং, কারণ এই ডেটগুলা একটা হলো যে পে করতে হবে, আরেকটা হলো আমার সেটার জন্য ফরেন কারেন্সি আমার মোবিলাইজ, বা আমি যে খুব কষ্ট করে এক্সপোর্টস, রেমিটেন্সেস, পারহ্যাপস মিগার এফডিআই না ধরলেই চলে, অ্যান্ড দেন ফার্দার বাজেট সাপোর্টে আমি লোন নিচ্ছি ফরেন, সেগুলোর কিন্তু একটা বড় অংশ আমার চলে যাচ্ছে। রাজস্ব আহরণ এবং ব্যয় নীতি এমন যে এটা একটা কারিগরি কাজ, অর্থাৎ এটা একটা টেকনিক্যাল কাজ, এটা কিন্তু একেবারেই রাজনৈতিক কাজ। সেই জন্যে রাজস্ব ব্যবস্থাপনা রাজনীতি দ্বারা পরিচালিত হয়। এ সময় রাজস্ব বাড়াতে এসএমইর কর আদায় সহজ করা, সরকারকে বাজেটে শৃঙ্খলা ফেরানো, অপচয় দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন আলোচকরা। এবং পলিটিক্যাল ইন্টারভেনশনটা হয়। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 1 মাস 20 দিন পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বুধবার দুপুর 12:30টার দিকে ভারত থেকে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক হিল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। বন্দরের ডিপি এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান 2টি ট্রাকে 77 টন 636 কেজি চাল আমদানি করেন। আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলে গত 18 জানুয়ারি 232 আমদানিকারককে 2 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। এরপর বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলো। চাল আমদানি বাড়লে দেশের বাজারে চালের দাম আরও কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। বিশ্ব পর্যটন শিল্পে এবার নতুন রেকর্ড গড়েছে জাপান। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে আবারও পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের তালিকায় অন্যতম শীর্ষে উঠে এসেছে দেশটি। গত বছর জাপান ভ্রমণ করেছেন রেকর্ড সংখ্যক বিদেশি। প্রথমবারের মতো এই সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল জাপান। করোনা মহামারীর পর আবারও বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছেন দেশটিতে। 2025 সালে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন, আর এর অন্যতম কারণ হল দুর্বল ইয়েন, যার কারণে জাপান আন্তর্জাতিক পর্যটকদের জন্য সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে।
মঙ্গলবার জাপানের পর্যটন মন্ত্রী কানেকো ইয়াসুশি জানান, গত বছর মোট 4 কোটি 27 লাখ বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন, যা 2024 সালের প্রায় 3 কোটি 70 লাখের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। তবে গত বছর জাপানে কেবল পর্যটক সংখ্যাতেই রেকর্ড হয়নি, পর্যটকরা ব্যয়ও করেছেন রেকর্ড প্রায় $6010 কোটি। জাপান ভ্রমণকারীদের তালিকায় চীনা নাগরিকদের সংখ্যা এখনও সবচেয়ে বেশি। 2025 সালের প্রথম 9 মাসে চীনা পর্যটকের সংখ্যা ছিল প্রায় 75 লাখ। অবশ্য ডিসেম্বরে অন্যান্য দেশ থেকে আসা পর্যটক সংখ্যা বাড়লেও কমেছে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা। 1 বছর আগের তুলনায় কমেছে প্রায় 45%, নেমে এসেছে প্রায় 3,30,000-এ। অবশ্য শুধু তৃতীয় ত্রৈমাসিকেই চীনারা জাপানে ব্যয় করেছেন প্রায় $370 কোটি, যা জাপানের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, চীনা পর্যটক কমার পেছনে মূল কারণ গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রীর তাইওয়ানের ওপর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত, যা নিয়ে চীনের তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে চীন সরকার তার নাগরিকদের জাপানে ভ্রমণ এড়াতে নির্দেশ দেয়। তবে চীনা পর্যটক নিয়ে ভাবছে না জাপান সরকার। 2030 সালের মধ্যে জাপানের বার্ষিক পর্যটক সংখ্যা 6 কোটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।